দেশ থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। একজনকে একটির বেশি প্রকল্প পরিচালনা না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বর্ষাকালে উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক প্রস্তুতি শেষ করার অনুশাসন দিয়েছেন তিনি। সকাল 11টায় শেরেবাংলা নগরে NEC সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় কুমিল্লা কসবা সড়ককে মহাসড়কে উন্নীত করার প্রকল্প সহ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর তীরে পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৫,৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভার বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকার আশপাশের এলাকায় কৃষি কাজের জন্য তাগিদ দিয়েছেন তিনি। জুন জুলাই মাসের 1 তারিখ, জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর। এই সময়ে কোনো কাজ করা অসম্ভব হয় না। মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। আবহাওয়াবিদদের মতে বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন। বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছে ঋণ সহায়তা চায় বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে $11 বিলিয়ন ঋণ দিতে চায় বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা। তবে এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই জানিয়েছেন LGRD মন্ত্রী তাজুল ইসলাম। বিকেলে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 12,355 কোটি টাকা অর্থায়নে এডিবির 10টি প্রকল্প চলমান রয়েছে। সিলেটের বন্যা ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণ সহ গ্রামীণ উন্নয়নে ঋণ সহায়তা দেবে সংস্থাটি। সফট লোন, হার্ড লোন দুটোই আছে। এখন ঘটনা হচ্ছে আমরা কোনটা নেব। আমাদের কাছে $11 বিলিয়ন এখন বিভিন্ন দাতা সংস্থার অফার আছে, কিন্তু আমরা সেই সমস্ত ঋণ বুঝে শুনে নেব যেটা আমাদের জন্য ইনকাম জেনারেশনের জন্য সুবিধা হবে, যেটা আমাদের লোনটা কম মূল্য হবে। যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছুদিন আগে একটা প্রকল্প আমাদের নেগোসিয়েশন হয়েছে, সেখানে আমরা 0.25 নেগোসিয়েশন করেছি। এডিবির কাছ থেকে সবসময় প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছে বাংলাদেশ। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। এডিবির দক্ষিণ, মধ্য এবং পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান অর্থমন্ত্রী। এছাড়া অর্থমন্ত্রী বলেন, এডিবির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে যেসব খাতে সংস্থাটি সহায়তা করেছে সেগুলো চলমান থাকবে। এছাড়া বাড়তি সহায়তার কথা জানিয়েছে এডিবি। এদিকে জাতীয় পেনশন স্কিম প্রত্যয় নিয়ে চলমান শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনকারীরা যেসব সুযোগ সুবিধা কম থাকার দাবি করছে তা ঠিক নয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে বলেও জানান তিনি। এটা এক্সপেকটেশন, তার চেয়ে বেশি তারা হেল্প করছে এবং করবে, সব ঠিক আছে। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কিছু মনে করেন? না, আমার মনে হয় না এটা লজিক্যাল। সুবিধা স্যার কমে যাচ্ছে, তারা বলছে। কিসের সুবিধা কমে যাচ্ছে? একটা স্যার টাকা পেত, সেই টাকাটা স্যার পাবে না স্যার, এগুলো তো ঠিক না। ভারী বৃষ্টির কবলে পুরো দেশ উজানের ঢলে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফসলি জমি। পানি প্রবেশ করেছে লোকালয়ে। সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়ায় আবারও ভাসছে সুনামগঞ্জ ও সিলেট। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। সুরমায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন 3 জন। এদিকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায়
8,000 মানুষ। সবচেয়ে বেশি পানি বেড়েছে শেরপুরের চেল্লাখালী নদীর। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে বৈরী আবহাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। ফেনীর জেলা প্রশাসক জানায় এই দুই উপজেলায় পরিস্থিতি নিয়ে কেন্দ্র সচিবরা রিপোর্ট দিয়েছেন। এরপর বোর্ডকে বিষয়টি জানানোর পর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়। আজকের স্থগিত করা পরীক্ষা কবে নেওয়া হবে তা এখনো জানানো হয়নি। চলতি বছর পরশুরাম উপজেলায় এইচএসসিতে 689 জন এবং আলিমে 130 জন এবং ফুলগাজী উপজেলায় এইচএসসি ও ভকেশনালে 993 জন এবং আলিমে 108 জন পরীক্ষা দিচ্ছে। পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের হিসেব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে আলোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পদেরও হিসেব চাওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের এই নোটিশ দেয়া হয়েছে। আগামী 21 দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে দুদক মনে করে তাদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে। নামে বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায় দেনা এবং আয়ের উৎস বিস্তারিত বিবরণী দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসেব না দেয়া হলে দুদক পরবর্তী আইনি পদক্ষেপ নেবে বলে নোটিশে জানানো হয়েছে। বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরি বিধি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকাল 9টা থেকে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জয়নগর কার্যালয়ের সামনে এই কর্মবিরতি শুরু হয়। দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার হওয়া, বোনাস না পাওয়া, চাকরি থেকে ছাঁটাই হওয়া সহ নানা আতঙ্কে ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। এমনকি কর্মঘণ্টাও নিশ্চয়তা নেই। আন্দোলনকারীরা বলেন, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়, ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, নীতি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছেন। যে কারণে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন ক্রুদ্ধ কর্মচারী ও কর্মকর্তারা। এখন বিরতিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বেড়েছে এলপিজির দাম। 12 কেজির এলপিজি 3 টাকা বেড়ে 1366 টাকা দাঁড়িয়েছে। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এর আগে 3 মাসে টানা কমেছিল এলপিজির দাম। গত মাসে কমেছিল 30 টাকা। নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। 2021 সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করতে হয়। প্রতি মাসে এই 2 উপাদানের দাম প্রকাশ করে সৌদি প্রতিষ্ঠান আরমকে। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্যে নির্ধারণ করে দেশে এলপিজির দর সমন্বয় করে আসছে বিইআরসি।
অসাধু ব্যবসায়ীদের একটি চক্র SMS এর মাধ্যমে দাম নির্ধারণ করে হঠাৎ ডিমের বাজার দাম বাড়িয়ে দেয়। ভোক্তা অধিকারের অনুসন্ধানে উঠে এসেছে এরকম ধরনের তথ্য। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকার, খুচরা ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভায় ডিমের দাম বাড়ার পেছনে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির দাম বর্তমানে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। ডিমের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 10 লক্ষ টাকা ইনভেস্ট করে ওইখানে আমরা পেয়েছি তথ্য, এবং সেগুলো আপনার মিডিয়াতেও এসেছে যে 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। 10 দিনে সে এই 10 লক্ষ টাকা প্রফিট করে। আমাদের কাপ্তান বাজারে গেল, একটা দুইটা দোকানে দেখার পরে দেখি যে সব পালিয়ে যাচ্ছে। তেজগাঁ তো কেন পালিয়ে যেতে হবে? আমরা কি ওখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছি নাকি যুদ্ধ করতে গিয়েছি? পালিয়ে যান এই জন্যই, কারণ হলো আপনারা স্বচ্ছ নয়। আমরা যে জিনিসটা স্পষ্ট বলতে চাই, আমি কালকে থেকে তেজগাঁতে আপনারা ডিম কার কাছ থেকে কিনেছেন, কত টাকায় কিনেছেন, কার কাছে বিক্রি করেছেন, এই তথ্য স্পেসিফিক থাকতে হবে। আর কে SMS দিচ্ছে সেইটার আমি ব্যবস্থা নিচ্ছি। SMS আমি কালকে থেকে SMS দিতে চাই না। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে রেকর্ড 2,749 কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছরের চেয়ে আয় বেড়েছে প্রায় 18% আর ব্যয় কমেছে প্রায় 4%। বন্দর মোট আয় করেছে 4,773 কোটি টাকা। বিদায়ী অর্থ বছরে অর্জন বিষয়ে বন্দর ভবনে চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সুহাইল হোসেন সুষ্ঠু ব্যবস্থাপনা, মনিটরিং ও ব্যয় সংকোচনের কারণে এই রাজস্ব আয় সম্ভব হয়েছে। এ সময় তিনি আরও জানান, শুধু আয় নয়, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে বন্দর রেকর্ড করেছে। কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় 6% ও কার্গোতে প্রায় 5% প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বব্যাংক থেকে বে টার্মিনাল প্রকল্পের জন্য যে শর্তহীন ঋণ পাওয়া গেছে তা দিয়ে আগামী শুল্ক মৌসুমের অক্টোবর-নভেম্বর নাগাদ চ্যানেল খনন, স্রোতরোধী প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হবে বলেও জানান বন্দর চেয়ারম্যান। এই 23-24 অর্থ বছরটা অত্যন্ত একটা সাফল্যজনক একটা অর্থ বছর চট্টগ্রাম বন্দরের জন্য, কারণ এই সময় আমরা সব দিক দিয়ে রেকর্ড করেছি। যখন সারা বিশ্বে অর্থনীতি যখন ডাউনটাউন ছিল, তখন চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অন্যান্য যারা এখানে কাজ করেন তাদের সবারই কিন্তু আপনার যে বিজনেস সাফল্য, বাণিজ্যিক সাফল্যটা খুবই ভালো হয়েছে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ক্যাটাগরি 5 হ্যারিকেন বেরিল। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেনাডা সহ অনেক দ্বীপরাষ্ট্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক ঘরবাড়ি। ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে জামাইকার দিকে। জলবায়ু পরিবর্তনের কারণে আটলান্টিক হ্যারিকেন মৌসুমের শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। মেক্সিকোতে হ্যারিকেন বেরিলের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মেক্সিকোর পূর্বাঞ্চলে আঘাত হানবে এই হ্যারিকেন। চীনে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক এবং সড়ক মেরামতে 45 মিলিয়ন ইউয়ান ও $6.2 মিলিয়ন বরাদ্দ দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশে দাঁড়াতে বরাদ্দ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনহুই, হুবেই ও চংকিং প্রদেশে যান চলাচল স্বাভাবিক করতে অবিলম্বে রাস্তাঘাট সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে অর্থ ও পরিবহন মন্ত্রণালয়। এর আগে এই দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌথভাবে 105 মিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়। বিশেষ করে টানা বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে দেশটির দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা
ভেঙে পড়েছে, ভেসে গেছে বাড়িঘর। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে গেল রোববার সন্ধ্যায় আবারও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া ও পানি সম্পদ বিভাগ। বিশেষ করে পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। গ্রীষ্মের শুরুতে শিজিয়াং ও বেলজিয়াংয়ের নদী ও উপনদীর কয়েকটি অংশে পানির স্তর বেড়ে যাওয়ায় চীনের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ভারতের আসাম রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। মানবেতর জীবনযাপন করছে রাজ্যর ১৯ জেলার ৬.৫ লাখের বেশি মানুষ। গেল সোমবার রাজ্যর তিনসুকিয়া জেলায় বন্যার পানিতে ডুবে আরও একজনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্তত ৮টি নদীর পানি। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের পানি সর্বোচ্চ মাত্রায় বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, বিমান বাহিনী সহ বেশ কিছু সংস্থা। এদিকে টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে ডুয়ার্সের সমতল অঞ্চলে নদীতে পানির স্রোত আরও তীব্র হওয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সিকিম সহ উত্তরের জলপাইগুড়িতে অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে লিস নদীর পানিতে প্লাবিত হয়েছে ওয়াসা বাড়ি সহ বেশ কয়েকটি এলাকা। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সাথে কাজ করছে স্থানীয় প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।